তোমার কি খুব কষ্ট হচ্ছে গো? খুব কষ্ট। আমার একটা শেষ ইচ্ছে রাখবে। কি ইচ্ছা বলো না। আমাকে আমাকে এক মুঠো পান্তা ভাত খাওয়াবে। এই বৃষ্টির দিনে আপনার জন্য পান্তা ভাত কোথা থেকে জোগাড় করব? আমি জানতাম দাদুর পান্তা ভাত খুব পছন্দ। আমাকে বলেছিল শরীর যদি খুব খারাপ হয় তাহলে পান্তা ভাত নিয়ে আসতে। দাদু শেষ ইচ্ছাটাই ছিল, তাই আমি শেষ বৃষ্টি পান্তা নিয়ে এসেছি। নিয়ে এসেছিস মা তুই? দে 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 রে মা। তোকে অত পাকামি মারতে কে বলেছে? আমি বলেছি তোকে? ও মা, দাদু বলেছিল তো, তাই তো আনলাম। দাদুর বয়স হয়েছে, অনেক কথাই বলবে। তা বলে তুই একটা গরিব ঘরের ছোট জাতের মেয়ে হয়ে চলে এলি? আমি কি আজ নতুন আসছি নাকি? দাদু তো আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। আমি কতবার এসেছি দাদুর কাছে। সে সময় চলে গেছে, তুই এখন দূর হয়ে যা। ওকে ওরকম করে বলো না, আবার খুব কষ্ট হচ্ছে। আ, 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 আ। ওরে মানিক, কি হলো দেখে যা রে। তোর বাবা মরে গেল ছোট জাতের একটা মেয়ের জন্য। কি হয়েছে মা? কি হয়েছে? দেখ দেখ, এই মেয়েটা পান্তা ভাত খাওয়ানোর জন্য জোর করে তোর বাবাকে মেরে ফেললো। দূর হয়ে যা, তুই বাড়ি থেকে দূর হয়ে যা, বেরো। কিন্তু আমি তো। তুই যাবি না আমি লোক ডেকে বার করে দেবো তোকে ঘাড় ধাক্কা দিয়ে? দূর হয়ে যা বলছি চোখের সামনে থেকে। এত বড় একটা ক্ষতি করেও লজ্জা নেই। বাবা তো চলে গেলেন, এবার কি করবেন ভেবেছেন? এবার সব দায়িত্ব আমাদের ওপর। সবকিছু দায়িত্ব নিয়ে সামলাতে হবে তো। আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, তোমার বাবা যেরকম ভালো মানুষই আর সততাগিরি করে গেছে, সে সব কিছু চলবে না। আমারও এটাই মত। গ্রামের এই ছোট জাতের লোকগুলোকে এত বেশি মাথায় তুলেছে যে যখন ইচ্ছে বাড়িতে চলে আসে। দেখলেন তো ওই ছোট মেয়েটার কি সাহস। আমি আর তুমি তো আগেও করতে চেয়েছি, কিন্তু নিতান্তই ভালো ছিল বলে লোকটা আমাদের কিছু করতে দেয়নি বলে আজ আমাদের এই অবস্থা হয়েছে। কোনোদিন সাধারণ কথাটা বোঝাতে পারলাম না আপনার ছেলেকে আর শ্বশুর মশাইকে। যাই হোক, প্রথমে আমাদের শুরু করতে হবে ওই যে নমিতা নাকি ওই বাচ্চাটা এসেছিল না, ওদের বাড়ি থেকেই। অনেক দিনের কাজ না বাকি আছে। তারপরে ও এত সাহস দেখিয়েছে যখন, তখন আমাদের একেবারে উসুল করতে হবে। তবে হ্যাঁ, আপনার ছেলে যেন এই বিষয়ে জানতে না পারে। ও হয়েছে একেবারে ওর বাবার মতো। আমি চাইছি আমাদের যে সব থেকে বড় পুকুরটা আছে ওটাকে বিক্রি করে দেওয়ার। গ্রামের মানুষদের ভরসায় এমনিতেই বেকার ফেলে রাখা হয়েছে, কোনো লাভ নেই। তার থেকে টাকা চলে আসলে কাজে দেবে। আমার বাবার চেনাশোনা একজন বড়লোক আছে যে কিনতে পারে। আমি কয়েকদিনের মধ্যে যোগাযোগ করে আপনাকে জানাচ্ছি। বাবুর মতো ভালো মানুষ চলে গেল এভাবে। গ্রামে আর কিছু ভালো হওয়ার আশা রইল না। মানুষটা ছিল বলে দুবেলা দুমুঠো খেতে পারতাম, এখন যে কি করে দিন চলবে কে জানে। খেতে খাওয়া একটু কম হলে মানুষের সুখটাই আসল কথা। বাবু এভাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সুখটাও চলে গেল। বাহ, বলেছিলাম না এরা বহাল তবিয়াতে আছে। চোখের সামনে একবার দেখুন। এই শোন, তোদের কিছু বলতে এসেছি। কি হয়েছে গিন্নিমা? যখন তোমাদের বাবু বেঁচে ছিল অন্য সময় ছিল। এখন তোমরা ভুলেও ভাববে না যে সেই সময় আছে। এখন সময়ের খাজনা সময়ে মেটাতে হবে। আর আমরা আমাদের প্রাপ্য খাজনা চাইতে এসেছি, টাকা দাও। টাকা তো নেই আমাদের কাছে, পেটে খাবার জোগান নেই, আর খাজনা দেবো কোত্থেকে বলো তো? তাহলে ঘরদোর দিয়ে দাও, না হলে জমি জমা। অত কথায় আমরা যাব না। এখন থেকে পরিষ্কার নিয়ম,
সময়ের খাজনা সময় দিতে হবে, না হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তোদের লজ্জা করে না? আমরা বড় লোক বলে কি ভেবেছিস? দুমুঠো পান্তা ভাত বাবুকে খাইয়ে আমাদের মন জয় করে নিবি? নিজের মেয়েটাকে লেলিয়ে দিয়েছিলিস আমাদের পেছনে। আমরা তো এত কিছু ভেবে করিনি, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা বলে কোনো শব্দ আর নেই, ভুলে যাও সব। যেটা বলে যাচ্ছি সেটা যদি দুদিনের মধ্যে না হয় তাহলে তোরা বাড়ি ঘর ছেড়ে চলে যাবি, আর না হলে আমরা ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। চলুন মা। পুকুরটা তো দেখছি বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ, পুকুরটা নেওয়ার পর আপনার লাভও বিশাল হবে। অনেকেই কিনতে চেয়েছিল পুকুরটা, কিন্তু আপনার সাথে যেহেতু আমার বাবার একটা ভালো সম্পর্ক আছে, তাই আপনাকে শহর থেকে ডাকিয়ে আনলাম। পুকুর আমার খুব পছন্দ হয়েছে, আমি রাজি, মানে নিতে রাজি আছি। তাছাড়া মাছ তো দেখছি অনেক আছে। এতদিন যেহেতু সেচের কাজ চলছে, তাই জলও ভালো। হ্যাঁ, আপনারা দয়া করে পুকুরটা বিক্রি করবেন না। গোপাল, তুই আবার এর মধ্যে কথা বলতে আসছিস কেন? আপনাদের কাছে আমি অনুরোধ করছি, পুরো গ্রামের সেচের কাজ চলতো এতদিন এই পুকুরটায়, এবারে তো পুরো গ্রামের শস্য সব মাঠে মারা যাবে। সেটা তোমাদের বোঝার দায়িত্ব, আমাদের নয়। আপনারা একটু বোঝবার চেষ্টা করুন। আমাদের গ্রামে যখন সব ফসল মারা যাচ্ছিল শুকিয়ে, বাবু নিজে তখন এই পুকুরটা চাষিদের সেচের জন্য দিয়েছিল। তার জন্য তোরা কি দাম দিয়েছিস? ঠিক করে খাজনাটাও তো দিস না। তাই আমাদের সম্পত্তি আমরা কি করব সেটা আমাদের ব্যাপার। এখন দান ধর্ম করার দিন গেছে। ওরে বাবা, এই তো দেখছি এই গ্রামে ছোট জাতের লোকেরা অনেক কথা বলে। হ্যাঁ, আমি এত ব্যবসা করেছি, এত পয়সা রোজগার করেছি, এসব ছোট জাতের লোকেদের আমার মুখের উপরে কোনো কথা বলতে দিইনি। আর সেই জন্যই হয়তো আমি এত বড় লোক হয়ে উঠতে পেরেছি। হ্যাঁ, তোদের এত বড় সাহস, বাইরের লোকের সামনে আমাদের অপমান করিস? দূর হয়ে যা বলছি এখান থেকে। যা, ভাগ আগে, না হলে যে কাজ না দেওয়ার জন্য দুদিনের সময় দিয়েছি সেই সময়টাও পাবি না। এই ভাই, এই তোরা যা তো এখান থেকে, কুকুরটা কিনতে দে। যদি না যাস তাহলে এবারে আমরা তোকে একবার মেরে তাড়াবো। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো, এখন থেকেই পুকুরটা আমার। এখন থেকে এই পুকুরের উপর আপনি যা ইচ্ছে করতে পারবেন, কেউ বাধা দেবে না। আমাদের যা বড় ক্ষতি আজকে হয়ে গেল, এত বড় ক্ষতি হয়তো এর আগে গ্রামে কোনোদিন হয়নি গো। পুকুরটার বিষয় বলছো? গ্রামের সবাই এখনো জানে না, জানলে হয়তো হইচই পড়ে যাবে। ওরা গোপনে গোপনে কাজটা মিটিয়ে ফেললো। এমনিতেই আমাদের গ্রামে ভালো ফসল হয় না, তাহলে মানুষ এবারে খাজনা দেবে কি করে? মনে হচ্ছে সত্যি এবার সবকিছু ছেড়ে চলে যেতে হবে, আর কোনো উপায় নেই। আর না হলে আত্মহত্যা করতে হবে। কিসব বাজে কথা বলছো তুমি? পাগল হলে নাকি? না হলে তো আর কোনো উপায় নেই সংসার চালানোর, কাজবাজ কিছু নেই, তার উপরে জমিদারের অত্যাচার। মেয়েটার মুখের দিকে তাকালে বড্ড কষ্ট হয়। তবে আমাদের মেয়ে খুব বুঝদার মেয়ে। সেই জন্যই তো বেশি মায়া লাগে। এত ভালো মেয়ে, অথচ আমি বাবা হয়ে কোনো দায়িত্ব পালন করতে পারছি না। নিজেকে বড় অপরাধী মনে হয়। তুমি নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করবে। কোনো বিপদ আসলে তার সাথে লড়াই করতে হয়, হেরে যেতে নেই। দেখবে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অত চিন্তা করো না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। জানি না কি হবে, ভালো লাগছে না কিছু। আমাদের সাথে এত বড় অবিচারটা হয়ে গেল, চুপচাপ আমরা মুখ বুজে থেকে গেলাম। এবার তোমাদের, মানে আমাদের তো সব শেষ হয়ে গেল। আমরা এই অবিচার মানবো না, কোনোভাবেই মানবো না আমরা। তোমরা শান্ত হও, এভাবে চেঁচামেচি করে কোনো কিছু ঠিক হয়ে যাবে না। কিন্তু চেঁচামেচি না করলে জমিদারের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো কি করে? এই গ্রামের গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো কি অবস্থা। আমাদেরও তো একই অবস্থা। কাল রাতে আমাদের ঘরের মানুষটা সারা রাত ঘুমায়নি, চিন্তা করে কাটিয়েছে। আজকে ঘরে খাবার কিচ্ছু নেই। আমি এই শাক তুলতে এসে দেখি এরকম ঝামেলা চলছে।
তোমরা সবাই জানো যে আমি জমিদার বাবুর কাছে কাজ করতাম এবং এক সময় আমি যথেষ্ট খারাপ ছিলাম, স্বীকার করতে লজ্জা নেই। তোমাদের সাথে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আজকে বুঝতে পারি যে আমি কোন পথে, ভুল পথে ছিলাম। তুমি বুঝতে পেরেছো, কিন্তু এই শিক্ষাটা এখনো অনেকের হওয়া বাকি আছে। সেই শিক্ষাটাই দিতে হবে আমাদের সকলকে একসাথে। সেই জন্যই তো আমাদের প্রতিরোধ। আমরা যদি গায়ের জোরে প্রতিরোধ করতে যাই তাহলে আমাদের থেকে ওদের ক্ষমতা বেশি, তাই সহজেই ওরা আমাদের হারিয়ে দেবে। তাহলে আমরা কি করব? উপায় কি? এখন বর্ষাকাল এসে গেছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এখন আর জলের সমস্যা হবে না জমিতে। এর মধ্যে আমাদের ভেবেচিন্তে গরম আসার আগে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে হবে। দয়া করে মাথা গরম করে আমাদের আন্দোলনকে শেষ করে দিও না। ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা, কোনো কারণে আমার প্রয়োজন হয় আমাকে জানিও। শুধু এতটুকু জেনো, তোমরা যেমন সমস্যায় আছো তেমনই সমস্যায় আমরাও আছি। আমাদের অবস্থা একই, তাই আমাদের লড়াইটাও এক। আমাদের এক হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, কারণ দুপুরে রান্না বান্না করতে হবে আমাকে। তবে আমি প্রতিজ্ঞা করছি, এই অবিচার শেষ করতেই হবে। ওই দেখুন মা, সেই মেয়েটা। কিরে ছোট লোকের মেয়ে, সেদিন তো খুব বাড়িতে গিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলেছিলিস, দেব নাকি দুটো কানের গোড়ায়? আমার বাবা গরিব বলে আমাকে এরকম ভাবে বলবে তোমরা? আবার কেমন ভাবে কথা বলতে হবে রে তোর সাথে? মাথায় তুলে রাখতে হবে নাকি তোকে? দেখো, আমি কোনো দোষ করিনি। আমার তো দাদু নেই, তাই আমি নিজের দাদু মনে করি দাদু শেষ ইচ্ছে পূরণ করতে গেছিলাম। তোর বাবা মায়ের খেয়াল আছে যে আমাদের কাছে কত টাকা বাকি আছে? শোন, একটা কথা বলে দিচ্ছি তোকে। কি কথা? তোর বাবা মাকে গিয়ে আজ বলে দিবি যে আর দুদিনের মধ্যে যদি আমাদের সমস্ত ধার মিটিয়ে না দেয় তাহলে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। আর আমাদের যাওয়া আসার রাস্তায় একদম খেলা করবি না। তো ছায়াও মারাতে চাই না আমরা। যা করবি নিজের বাড়ির ভেতরে করবি, বুঝেছিস? যা, দূরে যা আমার চোখের সামনে থেকে। কোনোদিন যেন আর দেখতে না পাই চোখের সামনে। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? বুড়িমা আর নীলিমা কাকিমা আমাকে খুব মেরেছে। শেষ পর্যন্ত তোর উপরেও অত্যাচার শুরু করলো ওরা। ওগো, গ্রামে তো ঝামেলা শুরু হয়ে গেছে, এবার তো কিছু একটা করতে হবে। আমার মাথায় বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলতো? আমি দাদুর সব থেকে কাছে ছিলাম, যখন খুশি তখন যেতাম দাদুর কাছে, তাই আমি ওদের ঘরে সব কিছু জানি। তাহলে তুই বল, তুই যা বলবি তাই করা হবে। মোট কথা এই শয়তানের একটা শেষ চাই। আমাদের গ্রামে খগেন কাকা আছে না, ওই খগেন কাকা আগে খুব বদমাইশ ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে। তবে খগেন কাকার সাথে দাদুর ছেলে মানে মানিক কাকার খুব খাতির আছে। মানিক কাকু খুব ভালো লোক। একবার যদি খগেন কাকার মাধ্যমে মানিক কাকুর কানে কথাগুলো তুলতে পারো তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে এই ব্যাপারটা তো আমি ভাবিনি। গ্রামের ঝামেলায় অবশ্য খগেনদা বলেছিল যে কোনো সমস্যায় পাশে আছে। ঠিক আছে, আমি খগেনকে আজকেই ধরবো। যদি আজকে না পারি তাহলে কালকে বলবো। ঠিক আছে মা, তুই একা দিস না। দেখ, কষ্ট দুঃখ তো আমাদের সহ্য করতেই হবে। অনেক বেলা হয়েছে, চান করে নে, আমি খাবার বাড়ছি। খগেন, তোমার সাথে এই সন্ধে আলোচনা করছি যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ বলো না, কি বলবে? গ্রামে যা হচ্ছে সেগুলো তো ভালো হচ্ছে না, সেই জন্যই কি আলোচনা আর কি। হ্যাঁ, আমি তো সবাইকে নিয়ে আজকে প্রতিরোধ করতে চাইছিলাম, কিন্তু তোমার বউ মানা করলো। ঠিকই বলেছে। জানো, আজকে আমার মেয়েকে ওরা ধরে মেরেছে রাস্তায়। এই কথাগুলো শুনি তো আমার রাগে গা হাত পা জ্বালা করছে। প্রতিশোধ নিতেই হবে আমাদের, কিন্তু এমনভাবে করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। সেই বুদ্ধিটা আমার মেয়ে মানে নমিতা দিয়েছে। কি বুদ্ধি? তোমার সাথে তো মানিকের খুব খাতির আছে। মানিক ওর বউ আর মায়ের মতো নয়। তুমি সব কিছু জানাও ওকে। ও যদি চায় তাহলে সব কিছু বন্ধ করতে পারে।
হ্যাঁ, মানিক আমার বন্ধু। ঠিক বলেছ, ওকে জানানোর কথাটা তো আমার মাথায় আসেনি। বুদ্ধিটা আমার মেয়ে দিয়েছে। ও হরিপদ বাবুর কাছে যেতেও বাড়ির ভেতর সব খবর জানে আর কি। বাহ, ওইটুকু মেয়ের বুদ্ধির তো প্রশংসা করতে হয়। তুমি একদম কিছু ভেবো না। ওই শাশুড়ি বউ মিলে আমাকে খারাপ প্রমাণ করে অপমান করে ঘর থেকে তাড়িয়েছিল। এখন আমার সামনে সুযোগ ওদের ঘর ভাঙবার। আমি এই সুযোগ ছাড়বো না। ঠিক আছে, তুমি সাবধানে যাও, চারিদিকে শত্রু, আমিও যাই। হ্যাঁ ভাই, আমি আসি। কি ব্যাপার খগেন, এতদিন পর আমাকে মনে পড়লো? বিপদের সময় তো বন্ধুকে মনে পড়ে। আমি তোমার কি উপকারে লাগতে পারি? আমার নয়, এই সম্পূর্ণ অসহায় গ্রাম তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। কেন, কি ব্যাপার? নিজের বাড়ির দিকে একবার তাকিয়ে দেখলেই তো বুঝতে পারবে কি ব্যাপার। তুমি তো নিজে জমিদারি বা গ্রামের কিছুই দেখো না, কিন্তু যারা দেখে তারা কি অবস্থা করছে দেখেছো? কি অবস্থা করেছে ওরা? গ্রামের সবার উপরে জোর জুলুম করে দ্বিগুণ খাজনা আদায় করছে। বাবু যাদের খাজনা মুকুব করে দিয়েছিল তাদের থেকেও আদায় করছে, না হলে বলেছে ঘর থেকে তাড়িয়ে দেবে। আর সব থেকে বড় কথা তো কি কি সব থেকে বড় কথা? গ্রামে যে সব থেকে বড় পুকুরটা ছিল ওটাকে গোপনে তোমার বউ তোমার শ্বশুর মশাইয়ের চেনাশোনা একটা বড় লোক দালালকে বেচে দিয়েছে। ওই পুকুর থেকে এই গ্রামের সমস্ত সেচের কাজ হতো। এবারে বলো তো লোকে কোথায় যাবে? এই সমস্ত কাজ করেছে? ছি 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 ছি, তাহলে তো বাবার নাম ডুবিয়ে দিল। গ্রামের লোক এখন বলছে যে বাবু মারা যাবার পর সাপের 5 পা দেখেছে ওরা। কেউ আর গ্রামে থাকতে চাইছে না। গ্রামের লোক বলছে মরে যাবে, না হলে এই গ্রাম ছেড়ে চলে যাবে। হয়তো এতদিন সবাই তোমার বাড়িতে আক্রমণ করত, কিন্তু শুধুমাত্র মৃত হরিপদ বাবুর সম্মানের কথা ভেবেই সেটা করেনি। আমার বাবার একটা আত্মসম্মান আর সুনাম ছিল গ্রামে, সেসব যখন শেষ করে দিয়েছে, আমিও দেখব কি করতে পারি। বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর যখন পারলাম না তখন দেখলাম যে তোমাকে না জানালে আর উপায় নেই। আর হ্যাঁ, বাবু গোপালের মেয়ের পান্তা ভাত খাওয়ানোর জন্য মারা যায়নি। তোকে ওটা মিথ্যে কথা বলেছে ওরা, আমি সব জানি। জানিয়ে ভালো করেছো। আমি এসব মেনে নিতে পারি না বলে আমাকে কিছু জানায় না ওরা। চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করছি, আমি দায়িত্ব নিচ্ছি। তোমরা যে এরকম নির্লজ্জ বেহায়া হয়ে উঠেছো জানতাম না তো। তোমার কি হয়েছে? এরকম রেগে আছো কেন? এক্ষুনি তোমরা শাশুড়ি বউ বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি বলছিস বাবা তুই? আমাকে আদৌ দেখাতে শোনা। আমার বাবা যথেষ্ট সম্মানীয় এবং যথেষ্ট ভালো মানুষ ছিলেন। তার জমিদারি নিয়ে তোমরা এইভাবে মগের মুলুক শুরু করবে জানতাম না তো। তোকে কেউ কিছু বলেছে? না হলে তো তুই এরকম ভাবে কথা বলার ছেলে নোস। ভাগ্যিস বলেছে, না বললে তো জানতেও পারতাম না যে তোমরা পুকুর বিক্রি করে দিয়েছো, অতিরিক্ত কর আদায় করছো লোকেদের কাছ থেকে। গ্রামের লোকেরা বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আরে ওরা সব বেহায়ার জাত, ওদের থেকে পয়সা উসুল না করতে পারলে আমরা খাবো কি? লজ্জা করে না তোমার ওই মুখে এসব কথা উচ্চারণ করতে? বেশি লোভ বেড়ে গেছে না তোমার? কেন, বাবা বেঁচে থাকতে আমরা সৎ পথে খেতে পেতাম না? ওগো তোমার পায়ে ধরছি, তুমি শান্ত হও। আর আমি শান্ত থাকতে পারছি না। তুমি আমাকে না জানিয়ে তোমার বাবার চেনা দালাল ওই চাঁদলালকে গ্রামের পুকুরটা বিক্রি করে দিলে। আর এমন শয়তান তোমরা যে আমাকে বাবার মৃত্যুর সময় মিথ্যে কথা বললে যে ওই বাচ্চা মেয়েটার জন্য বাবা মারা গেছে, বরং ওকে বাবা সব থেকে বেশি ভালোবাসতো। ছি! তোমাকে জানালে তো তুমি বিক্রি করতে দিতে না। কানের গোড়ায় দিয়ে না দাঁত বের করে দেবো একবারে। ওই পুকুর আমার বাবার, তার মানে আমার। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় আমি নেব, আর সেই নিয়ম অনুযায়ী এখন ওই পুকুর বিক্রি হয়নি। আমি কালকেই টাকা দিয়ে ওই পুকুর আবার ফিরিয়ে আনবো। তোমরা এখন চলে যাও এখান থেকে। কিন্তু তুই এরকম পাগলের মতো করছিস, আমরা কোথায় যাব এই রাতে? জাহান্নামে যাও, যেখানে যেতে মন চায় সেখানে চলে যাও। এ বাড়িতে আর তোমাদের ঠাঁই হবে না। আর নীলিমা, তুমি তো বেশি তোমার বাবার সাথে খাতির করছিলে, তাই না? যাও তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো, আমার বাড়িতে আর আসবে না বলে দিলাম। বেরিয়ে যাও, দূর হয়ে যাও।
যে পুকুরটা তুমি কিনেছো সেই পুকুরটা এখনো তোমার নামে হয়নি চাঁদলাল। আপনাকে তো ঠিক চিনলাম না। যে হরিপদবাবুর পুকুর নিয়েছো আমি তার ছেলে। আমি টাকা দিয়ে পুকুর নিয়েছি, তা আমি কার ছেলে পুলে দেখতে যাব না তো? এই নাও তোমার টাকা। আর এই টাকা দিলেও সব জিনিস নিজের করা যায় না। হ্যাঁ, যদি তুমি এখন ভালোই ভালোই না দাও তাহলে আমি আদালতে যাব, পুলিশে যাব। কিন্তু কেন? তার কারণ ওই পুকুরটা আমার বাবা আমার গ্রামের সবাইকে দিয়ে গেছিল, আর কোনো সামাজিক সম্পত্তি অধিকার করবার কোনো ক্ষমতা বা অধিকার কারণ নেই। কিন্তু আমাকে তোমার বাড়ির লোকজনই ডেকে নিয়ে গিয়ে পুকুর দিয়েছিল ভালো কথা, এখন আমি আসল মালিক, আমি পুকুর ফেরত নিতে এসেছি। এই রইল টাকা। আর আমাদের গ্রামের ত্রিসীমানায় যদি কোনোদিন দেখি তোমাকে, তাহলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমার ব্যবস্থা করব, আর না হলে গ্রামের লোকেদের দিয়ে মার খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনোদিন তোমাদের গ্রামে আসবো না। কথাটা যেন মনে থাকে। বাঁচাও, বাঁচাও আমাদের, আমাদের ঘর সব যে চলে গেছে, আমাদের বাঁচাও। ওগো, বড় খিদে পেয়েছে, শরীর প্রচন্ড অসুস্থ। এই ঝড় জলের মধ্যে ঠান্ডা লেগে আর বেঁচে থাকবো বলে মনে হচ্ছে না। মা, তারা যেন বাইরে কাঁদছে, চলো তো গিয়ে দেখি। এই যে ঝড় বৃষ্টির রাতে আপনাদের একই অবস্থা হয়েছে। আমাদের দুমুঠো পান্তা দেবে বাবা, আমি ক্ষমা চাইছি, বড় ভুল করে ফেলেছি জীবনে। যা সর্বনাশ সব আমাদের দুজনের বুদ্ধিতেই হয়েছে, আমাদের তোমরা ক্ষমা করে দিও। আমি দিচ্ছি, এই নাও পান্তা ভাত। জীবনের শেষ বেলা এসে বুঝতে পারছি টাকা পয়সা ক্ষমতা কিছুই থাকে না, শুধু মানুষের ভালোবাসা। ক্ষমা করে দিও আমাকে। শেষ বেলায় এই শেষ বৃষ্টির পান্তা ভাত খেয়ে বড় তৃপ্তি পেলাম। বাবা গো, মানুষের উপর অত্যাচার করলে এভাবেই মারা যেতে হয়। একদিন আমি দাদুকে এরকমই বৃষ্টির দিনে পান্তা ভাত দিতে গিয়েছিলাম শেষ বেলায়, এরাই বাধা দিয়েছিল, আর আজ এদেরই জীবন শেষ হলো আমাদের হাতে পান্তা ভাত খেয়ে। এরকমই অদ্ভুত জীবন, কারোর প্রতি ভুল করলে, অপরাধ করলে তা নিজের কাছেই ফিরে আসে। তোমরা কিন্তু এরকম ভুল করো না, আর দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।